মির্জা বাড়ি থেকে এই মাত্র যে বের হলো তাকে তুলে আমার গোডাউনে নিয়ে যাও, আমি আসছি বলে ফোন রেখে আয়রার দিকে যায়। আয়ান আয়রাকে ধরে বলে, আয়রা, কোথায় কষ্ট হচ্ছে বলো? এই এমন করছো কেন? আয়ানের কথা গলায় আটকে আসে। আয়রা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো আর পেট ধরে আছে। ব্যথা সে সহ্য করতে পারছে না। সবাই আয়রাকে দেখে ভয় পেয়ে যায়। দিদুন আয়ানকে বলল, আয়ান, আয়রাকে হসপিটালে নিয়ে যাও, ওর পেন উঠেছে, তাড়াতাড়ি করো। দিদুনের কথা শুনে আয়ান আয়রাকে কোলে তুলে বাড়ির বাইরে এসে গাড়িতে শুইয়ে দেয়। আয়রাকে অন্তু ওড়নি আর পাশে বসে আদি গাড়ি ড্রাইভিং সিটে আর আয়ান তার পাশে বসে। বাকিরা আলাদা গাড়িতে আসে। রোদ প্রাপ্য আলাদাভাবে যায় হসপিটালের দিকে। হসপিটালের করিডোরে পায়চারি করছে আয়ান। সে স্থির হয়ে দাঁড়াতে পারছে না কোথাও। তার মনের ভেতরে আয়রাকে নিয়ে চিন্তা হচ্ছে। তখন আয়রা পেন হওয়াতে তাকে হাসপাতালে নিয়ে আসলে ডক্টর তাকে ইমার্জেন্সি নিয়ে যায়। আয়রা ব্যথায় কাতরানো চেহারা দেখে আয়ানের বুক পুড়ছে। মেয়েটা আর কত কষ্ট পাবে আল্লাহ, এবার তাকে যেন রেহাই দেয়, এই দোয়াই করছে মনে মনে আয়ান। সবাই করিডোরে বসে চিন্তা মুখে বসে আছে। সবাই দোয়া করছে আয়রা বা তার বেবি কিছু যেন না হয়। রোদ প্রাপ্যর সাথে দাঁড়িয়ে আছে। তার ফোনে বারবার ফোন আসছে, কিন্তু সে ধরছে না। তার এখন এখানে থাকাটা জরুরি, পরে আশিকের ব্যবস্থা করা যাবে। রোদ আয়নের ছটফটানি দেখছে। আয়রার চিন্তায় সে স্থির হয়ে বসতেও পারছে না। ভেতর থেকে আয়রার কান্নার আওয়াজ আসছে। ব্যথায় সে সহ্য করতে পারছে না। আয়রার কান্নার আওয়াজে আয়নের বুক তোলপাড় হচ্ছে। বারবার আয়রাকে ইমার্জেন্সি নেবার আগের বলা কথা মনে পড়ছে তার। আয়ান, আমার কিছু হয়ে গেলে তুমি প্লিজ আমাদের বেবিকে দেখে রেখো। আয়ান আয়রার ফালতু কথা শুনে ধমক দিয়ে বলতো, এই মেয়ে, একটাও বাজে কথা বলবা না তুমি। তোমার কিচ্ছু হবে না, আর আমাদের বেবিরও কিছু হবে না। তুমি আমাদের বেবিকে নিজে মানুষ করবে। তোমার না বেবি লাগবে? তাহলে এখন তাকে ছেড়ে চলে যাবার কথা মনেও আনবে না, না হলে তোমাকে মেরে ফেলবো। আয়ানের কথাতে সে মৃদু হেসে বলল, আয়ান, আমি তোমার সাথে আমার বেবির সাথে থাকতে চাই প্লিজ। আমি কিছুতেই যেতে চাই না, তুমি আমাকে যেতে দিও না প্লিজ। আয়ান আয়রাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, তোমার কিছু হবে না, আমি তোমার কিছু হতে দেব না। তুমি আমার সাথে থাকবে সারা জীবন, বুঝলে? আয়রা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ডক্টর আয়রাকে নিয়ে ভেতরে চলে যায়। তখন থেকে সে পায়চারি করছে। ডক্টর মাবিয়া রহমান কেবিন থেকে বেরিয়ে আসতে দেখে আয়ান হতভম্ব হয়ে তার কাছে এসে প্রশ্ন করে, ডক্টর আয়রা আমার ওয়াইফ কেমন আছে? আর বেবি, আপনি কিছু বলছেন না কেন? আয়ান, জাস্ট রিল্যাক্স। তোমাকে আগেই বলেছিলাম ডেলিভারির সময় প্রবলেম হতে পারে, এখন তাই হচ্ছে। আয়রার কন্ডিশন ভালো না, অনেক ব্লিডিং হচ্ছে। আমি অপারেশন থিয়েটার রেডি করাচ্ছি, তুমি ব্লাড অ্যারেঞ্জ করো তাড়াতাড়ি, কুইক। বলে তিনি চলে যায়। আয়ান থ মেরে দাঁড়িয়ে রইল ডক্টরের কথা শুনে। আয়রার কন্ডিশন ভালো নেই, রক্ত লাগবে শুনে আয়ানের হাত পা কাঁপছে। আয়রাকে হারাতে পারবে না, আর না বেবিকে হারাতে পারবে সে। আদি আয়ানের কাঁধে হাত রাখতেই আয়ান আদির দিকে তাকায়। শুকনো মুখে আদি বলল, আয়ান, নিজেকে শক্ত কর। আয়রা বা বেবির কিছু হবে না। আমাদের ব্লাড এক্সচেঞ্জ করতে হবে। চল জলদি, আমি ব্লাড ব্যাংকে খোঁজ নিচ্ছি। আয়ান আদির কথা শুনে তার কাঁধ থেকে আদির হাত সরিয়ে টলমলো পায়ে সামনে এগোতে লাগলো। সে জানে এখন একজনই তার আয়রাকে বাঁচাতে পারে, আর সে হলো তার মা নিহিতা মির্জা। আদি আয়ানের এভাবে কষ্ট পেতে দেখে তারও কষ্ট লাগছে, কিন্তু তার হাতে নেই কিছুই। সে আয়ানের সাথে যেতে লাগলো। আয়ান সোজা তার মা নিহিতা মির্জা যেখানে বসে আছে সেখানে গিয়ে তার পা ধরে বসে পড়ে। হঠাৎ কেউ পা ধরাতে নিহিতা মির্জা চমকে সেদিকে তাকিয়ে দেখে আয়ান তার পা ধরে বসে আছে। তা দেখে সে বিস্মিত হয়। আয়ান নিহিতা মির্জার পা ধরে বাচ্চাদের মতো কান্না করতে করতে বলল, আম্মু প্লিজ, আমার আয়রার বেবিকে বাঁচাও আম্মু। তোমার দুটি পায়ে ধরছি আমি। আমার বেবি আর আয়রাকে ছাড়া থাকতে পারবো না মা। প্লিজ, তোমার রক্ত দিয়ে আমার আয়রাকে বাঁচাও। আমি তোমার কাছে কিচ্ছু চাই না, প্লিজ আম্মু। আমার বাচ্চা আর আমার আয়রাকে বাঁচাও শুধু। এখানে উপস্থিত কারোর সাথে আয়রার রক্তের মিল নেই, শুধু তুমি বাদে।
প্লিজ আম্মু, আমার এই অনুরোধটুকু অন্তত রাখো, প্লিজ আম্মু। আয়ানকে এমন অসহায় অবস্থায় দেখে উপস্থিত সবার চোখে পানি চলে আসে। আয়রা আসলে ভাগ্যবতী যে আয়ানের মতো ভালোবাসার মানুষ পেয়েছে। নিহিতা মির্জা তার ছেলের দিকে তাকিয়ে থাকে। নিজের ছেলেকে এর আগে এমন দেখেনি তিনি। সেদিনের ঘটনার পর থেকে যখন আয়ান তার সাথে কথা বলতো না, তখন তিনি কষ্ট পেতেন ঠিকই, কিন্তু আজ আয়ানকে এই অবস্থায় দেখে তার বুকটা ফেটে যাচ্ছে, তার চোখ থেকে জল পড়ছে। নিহিতা মির্জা চোখ মুছে আয়ানের মাথায় হাত বুলিয়ে উঠে চলে যায় ব্লাড দিতে। তিনি আয়রাকে মেনে নেয়নি, কিন্তু আয়ানকে সে কষ্টে দেখতে পারবে না, তাই সে যাচ্ছে। সবাই নিহিতার কাজে অবাক। তারা কেউ ভাবেনি যে নিহিতা আয়রার জন্য রক্ত দেবে। নিহিতা মির্জার রক্ত নিয়ে আয়রার অপারেশন শুরু করে। দীর্ঘ 1.5 ঘন্টা যাবৎ অপারেশনের দরজার সামনে আয়ান দাঁড়িয়ে থাকে। হঠাৎ ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ পেতেই সবাই আনন্দিত হয়। একটা চাপা দম বন্ধকর পরিবেশ থেকে এখন খুশির আমেজে পরিণত হয়। অর্নি অন্তুকে জড়িয়ে ধরে। দিদুন আল্লাহর কাছে শুকরিয়া করে। আদি আয়নের কাছে এসে জড়িয়ে ধরে বলে, কংগ্রেস ভাই, তুই বাবা হয়ে গেছিস, আমি চাচা। আয়ান নিজেকে আর ধরে রাখতে পারে না। আদিকে জড়িয়ে ধরে কান্না করে একটু পর নার্স একটা তোয়ালে করে ছোট বাচ্চাকে নিয়ে এসে বলল, কংগ্রেচুলেশন, আপনার ছেলে হয়েছে। আয়ান কাঁপা কাঁপা হাতে তার ছেলেকে কোলে তুলে নেয়। প্রথম স্পর্শ পায় আয়ান তার ছেলের। ছোট ছোট চোখ দিয়ে তার দিকে তাকিয়ে আছে। আয়ান হাসতে লাগলো। ছেলেকে চুমু দেয়। বাবা হবার প্রথম মুহূর্ত তার কাছে সে পুরোটা জড়িয়ে নেয়। আয়ান কাঁপা গলায় নার্সকে বলে, আমার ওয়াইফ কেমন আছে? নার্স হেসে বলে, তিনি ঠিক আছে, একটু পরে তাকে কেবিনে দেয়া হবে, তখন দেখা করতে পারবেন। বলে চলে যায়। অর্নি তাদের কাছে এসে বলে, ভাইয়া আমাকে দাও, আমি কোলে নেব। আয়ান অর্নিকে দেখে তার কোলে বাচ্চাকে দেয়। অর্নি বাচ্চাকে কোলে নিয়ে আদর করতে লাগে। একে একে সবাই বেবিটাকে কোলে নেয়। সর্বশেষে অন্তু তার কোলে বাচ্চাটিকে নিয়ে একটা চেয়ারে বসে বাচ্চাটিকে মন ভরে দেখতে লাগলো। বেবিটার ছোট ছোট হাত, পা, চুল, মাথা, গাল, ঠোঁট সব ছুঁয়ে দিয়ে অন্তু হাসতে লাগে। তাকে দেখে বেবিও হাসে। রোদ দূর থেকে অন্তুকে দেখছে। অন্তুর সকল কার্য পর্যবেক্ষণ করছে। অন্তুর ঠোঁটে হাসি দেখে রোদের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। রোদ ফোন হাতে বের হয়ে যায়। তার সাথে প্রাপ্য অর্নি কেউ খেয়ালই করে না তাদের যাবার দিকে। অন্তু বেবিটাকে দেখে তার নিজের বেবির কথা মনে পড়ে যায়। তাকে বাঁচাতে অনেক লড়াই করেছিল সে অতীতে। অর্ণবকে নিচে পড়তে দেখে অন্তু সেখানে জ্ঞান হারায়। আয়ান তাকে নিয়ে বাড়ি আসে। দিদুন অন্তুকে আয়ানের সাথে দেখেই বুঝে যায় আয়ান কি করেছে। আয়ান অন্তুকে তার রুমে শুয়ে দিলে দিদুন আয়ানকে থাপ্পড় মেরে বলে, আয়ান, তোমার এত অধঃপতন হয়েছে যে বোনের সুখ তুমি সহ্য করতে পারলে না। দেখো মেয়েটা কেমন নির্জীব হয়ে আছে। অর্ণবকে কিছু করেছো তুমি? আয়ান, অন্তর কিছু হলে তোমাকে আমি কখনো ক্ষমা করব না, মনে রেখো। আয়ান ছলো ছলো চোখে তাকিয়ে একটাও কথা না বলে সেখান থেকে চলে যায়। অন্তুর জ্ঞান না ফেরায় সবাই চিন্তায় পড়ে যায়। তাই আজাদ মির্জা ডক্টর নিয়ে আসে। ডক্টর এসে অন্তুকে চেক আপ করে বলে অন্তু প্রেগনেন্ট। এটা শুনে সবাই অনেক বড় ধাক্কা পায়। আজাদ মির্জা নিজের মান সম্মান বাঁচাতে ডক্টরকে বলে বেবিটাকে অ্যাবর্শন করতে, কিন্তু দিদুন কিছুতেই বাচ্চাটাকে মারতে দিতে চায়নি। তাই তিনি নিজে প্রচেষ্টায় আর আজাদ মির্জার কথা নাকচ করে অন্তুর বেবিকে বাঁচায়। অন্তুর জ্ঞান ফেরার পরে সে অর্ণবর্ণব করে পাগলামি শুরু করে দেয়। দিদুন অর্নি অনেক কষ্টে তাকে বুঝিয়ে নিজের বেবির কথা বলে, তাকে বুঝায়। এতে অন্তু বুঝলেও একেবারে চুপ হয়ে যায়, কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে। অর্নি দিদুন মিলে অন্তুকে দেখাশোনা করে, ভালো রাখার চেষ্টা করত, কিন্তু অর্ণবের মৃত্যু সে মেনে নিতে পারে না। তাই সে মাঝে মাঝে কেমন যেন পাগলামি করতে লাগলো। কারোর সাথে কথা বলতো না, গুমোট হয়ে থাকতো। বারবার বলতো অর্ণব আসবে, সে তাকে কথা দিয়েছে। সময় আস্তে আস্তে যেতে লাগে। হঠাৎ একদিন আয়ান তার দিদুনের কাছে তার সত্যি বলে।
সব শুনে তার দিদুন একেবারে ভেঙে পড়ে, কিন্তু অন্তুকে বাঁচাতে তিনি নিজেকে শক্ত করেন। এরপর আয়ান কাউকে কিছু না বলে বিদেশে শিফট হয়ে যায়। অন্তু একবারে ভেঙে পড়ে, কিন্তু তার বেবির জন্য নিজেকে ধরে রাখে আর অর্ণবের অপেক্ষা করে। এর মধ্যে আদি ফোন করে। তার আর আদিবার মধ্যে কি হয়েছে সব কথা অন্তুকে বলে। আদিকে ভেঙে পড়তে দেখে অন্তু তার বিষয় বলে আদিকে আর টেনশন দিতে চায়নি, তাই কেউ আদিকে কিছু বলে না। অন্তু প্রেগনেন্সির সময় তার আব্বু তার সাথে কথা বলতো না, এমনকি আশিক অন্তুর প্রেগনেন্টের কথা শুনে বাড়িতে এসে আজাদ মির্জাকে অপমান করে বলল, আপনাদের আমাকে আগেই বলা উচিত ছিল যে আপনার মেয়ের চরিত্র ভালো না, তাহলে আমাদের এই অপমানটা হতো না। আশিকের অন্তুর চরিত্র নিয়ে কথা বলাতেই দিদুন রেগে বলে, তোমার সাহস তো কম নয়, তুমি বাড়ি বয়ে এসেছে আমার দিদি ভাইকে নিয়ে বাজে মন্তব্য করছো। এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেব। আশিক রেগে বলল, আপনার দিদি ভাই ধোয়া তুলসী পাতা না, সে একটা ছেলের সাথে ফিজিক্যাল ইনভলভ হয়ে তার সন্তান তার পেটে বয়ে বেড়ায়, তাহলে এটাকে কি বলবেন? আপনার দিদি ভাই বাইরে আর কত ছেলের সাথে এমন করেছে কে জানে। আকাশ মির্জা আশিকের কথা শুনে রেগে তাকে থাপ্পড় মেরে বলল, জাস্ট শাট আপ। তোমার মুখ থেকে আমার অন্তু মামনির নামে একটা কথাও যেন না শুনি। বেরিয়ে যাও এখান থেকে। আশিক রেগে সেখান থেকে বেরিয়ে যায়। অন্তু সব উপর থেকে শুনছে। সে তার পেটে হাত রেখে হু হু করে কান্না করতে লাগলো। তার সন্তানকে জারজ বলে অর্ণব আর তার অবৈধ সম্পর্কে খারাপ বলল। সে সব ভেবে তার খারাপ লাগছে। এই ঘটনার রেশ ধরে অন্তুর শরীরে বেশ অবনতি হয়, কেমন পাগলামি করত, নিজের ক্ষতি করার চেষ্টা করত। অর্ণি, দিদু, আকাশ মিলে অন্তুকে সামলে রাখত। তার কিছুদিন পরে জানা যায় আশিককে কেউ মেরে রাস্তায় ফেলে রেখে গেছে, কিন্তু কে বা কারা তাকে মেরেছে সেটা জানা যায়নি। দীর্ঘ 8 মাস পর হঠাৎ তন্তুর ব্যথা উঠলে দিদুন, অর্ণি, তার চাচা মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়। অন্তুর কন্ডিশন ভালো না থাকায় প্রেগনেন্সিতে প্রবলেম হয়। অন্তু নিজে জীবনের ঝুঁকি নিয়ে সেই দিন তার বেবিকে জন্ম দেয়। অন্তুর কানে তার বাচ্চার কান্নার শব্দ আসলে তার ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে। তারপর সে জ্ঞান হারায়। যখন জ্ঞান আসে তখন দিদুন তাকে বলে তার মেয়ে হয়েছিল, কিন্তু সে মারা গেছে। এটা শুনে অন্তু কান্না করতে করতে বলল, তুমি মিথ্যে বলছো দিদুন, আমি স্পষ্ট আমার মেয়ের কান্নার আওয়াজ শুনেছি। তুমি বলো আমার মেয়ে কোথায় প্লিজ দিদুন, আমি মরে যাব আমার মেয়েকে না পেলে। দিদি ভাই, আমি সত্যি বলছি, তোমার মেয়ে পৃথিবীতে আসার পরে মারা যায়। তুমি মিথ্যে বলছো, আমার মেয়েকে এনে দাও প্লিজ। ও আমার ভালোবাসার চিহ্ন ছিল, অর্ণবের অংশ ছিল। প্লিজ এমন করো না তোমরা আমার সাথে। অন্তুর অবস্থা আরও খারাপ হতে থাকে। সে তার বাচ্চার মৃত্যু মেনে নিতে পারে না, তাকে সামলাতে পারত না কেউ। এরপর থেকে অন্তুর মাঝে মাঝেই প্যানিক অ্যাটাক হতো, পাগলামি বেড়ে যায়। দিদু অর্ণি সামলাতে পারত না। হঠাৎ একদিন অর্ণি একটা বাচ্চার কান্নার হাসির আওয়াজ শোনায়। তারপর থেকে অন্তু নর্মাল হতে লাগে আস্তে আস্তে। হঠাৎ আয়ানের কথা শুনে অন্তুর হুঁশ আসে। সে আয়ানের দিকে তাকালে আয়ান বলল, অন্তু, আয়রার জ্ঞান এসেছে, বেবিকে দেখতে যাচ্ছে, চল। অন্তু বেবির দিকে তাকায়, দেখে বেবি মুখে এক আঙ্গুল দিয়ে ঘুমিয়ে গেছে। অন্তু হাসছে। তারপর আয়ানের সাথে আয়রার কেবিনের দিকে যেতে লাগলো। অন্ধকার গোডাউনের মধ্যে একটা চেয়ারে অজ্ঞান অবস্থায় আশিককে বেঁধে রাখা হয়েছে। তার মুখ থেকে রক্ত পড়ছে, দেখে মনে হচ্ছে কেউ অনেক মেরেছে। আশিক হালকা নড়তে লাগলো। পিটপিট করে চোখ খুলে তার নিজের অবস্থা দেখে তার মনে পড়ল মির্জা বাড়ি থেকে বাইরে এসে তার গাড়ি নিয়ে কিছু দূর আসলে হঠাৎ একদল লোক এসে তাকে ঘিরে ধরে। তাকে গাড়ি থেকে নামিয়ে বেঘোরে পিটাতে লাগলো। হঠাৎ মাথায় আঘাত লাগাতেই সে জ্ঞান হারায়। তারপর কিছু মনে নেই। আশিক নিজেকে ছোটাতে লাগলো আর বলল, কেউ আছো? কে আমাকে এখানে এনেছো? একবার ছাড়া পাই সবগুলোকে মেরে ফেলবো। আমার কথা কেউ শুনতে পাচ্ছ? ও হ্যালো, কেউ আছো? হঠাৎ তার চোখে আলো এসে পড়ে আশিকের। সে অনেক কষ্টে চোখ খুলে দেখে কেউ তার দিকে এগিয়ে আসছে। তাকে দেখে তার মনে বাঁচার আশাটা দেখা গেল। সে তাকে দেখে বলল,
হেল্প প্লিজ, আমাকে কেউ এখানে ধরে রেখেছে, আমাকে এখান থেকে বের হতে সাহায্য করো, আমি অনেক টাকা দিয়ে দিব তাকে। আশিকের কথায় সে ব্যক্তি কিছু না বলে সামনে এসে কাঠগলায় বলল, আমি তো তোকে এখানে তুলে এনেছি, আর আমার কাছেই সাহায্য চাস তুই, জানোয়ারের বাচ্চা। আশিক আগত ব্যক্তির কথা শুনে ভয় পেয়ে যায়। কাঁপা কাঁপা গলায় বলল, কে 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 তুমি? সেই ব্যক্তিটি আশিকের সামনে এসে দাঁড়াতে আশিক বিষম চোখে বলল, রোদ চৌধুরী। রোদ চোখে রাগ নিয়ে শান্ত কণ্ঠে বলল, রোদ না, অর্ণব, অর্ণব আহমেদ। আশিক চোখ বড় বড় করে কাঁপা কাঁপা গলায় বলল, অর্ণব। কাঁপা কাঁপা হাতে আয়রা অন্তর থেকে তার ছেলেকে কোলে তুলে নিল। আয়রার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। এটা তার সুখের অশ্রু। এত কষ্ট সহ্য করে এই মুহূর্তের জন্যই তো অপেক্ষা করেছিল সে। মা হবার সুখ আয়রা পেয়েছে। শারীরিক মানসিক সব যন্ত্রণা থেকে এই ছোট্ট প্রাণটাকে দেখে তার 10 মাসের কষ্ট নিমিষেই গায়েব হয়ে গেল। এটাই তো মা হবার সুখ। সন্তানের একটা হাসি দেখলে তাদের সব কষ্ট ভুলে যায়। তেমন আয়রাও ছেলেকে দেখে সব ভুলে গেল। আয়রা ছেলের মুখে অজস্র চুমু দিয়ে আয়ানকে বলে, আয়ান দেখো, আমার ছেলে, আমাদের ছেলে। এই ছোট্ট প্রাণটার জন্য তো এতদিনের দুঃখ কষ্ট, আজ এই অপেক্ষা শেষে আমাদের সুখের মুহূর্ত। আমাদের ছোট্ট অয়ন। হ্যাঁ, আমাদের ছোট্ট অয়ন। আয়নের বুকেতে আয়রা মাথা দেখে আয়ানকে দেখছে তারা। আয়রার জ্ঞান ফেরার পর তার সামনে আয়ান বসেছিল। তাকে দেখে তার বাচ্চার কথা বলে। আয়ান তাকে বলে তাদের ছেলে হয়েছে। এটা শুনে আয়রা কান্না করে তাকে দেখতে চায়। তখন আয়ান অন্তুকে নিয়ে এসে তার কাছে ছেলেটাকে দেখায়। আয়ান আয়রাকে একা থাকতে দিয়ে সবাই বাইরে আসে। করিডোরে দাঁড়িয়ে আদি বলে, দিদুন, অরণি কোথায়? অরিন আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি। ও। আকাশ মির্জা নিহিতার কাছে এসে বলল, নিহিতা, তুমি আজ আয়রাকে নিজের রক্ত দিয়ে অনেক উপকার করেছ। তোমার কাজে আমি সত্যি খুশি। আমি আয়ানকে না, নিজের ছেলেকে বাঁচিয়েছি। ও মেয়ে না বাঁচলে আমার ছেলে মরে যেত, সেটা আমি চাই না। অয়নকে কোলে নিলে না তুমি? নিহিতা মির্জা কথা বলল না। আকাশও আর কিছু বলল না। একটু একটু করে যখন নিহিতার মন গলছে, তাহলে আয়রাকে মেনে নিয়ে অয়নকেও কোলে নেবে। নিহিতা মির্জা চুপচাপ বসে রইল। তারা সবাই একটু পর বাড়ি যাবে। তার আগে একবার আয়রাকে দেখে যাবে। সারা গোডাউনে আশিকের আত্মচিৎকারে বাড়ি খাচ্ছে। আশিক ব্যথায় গোংরাতে থাকে। তার সারা শরীর ব্যথার কারণে ছটফট করছে, কিন্তু সে কিছু করতে পারছে না। তার হাত পা বাঁধা। অর্ণব, এখন থেকে রোদের নামের জায়গায় অর্ণব নাম দেওয়া হবে। ক্লান্ত হয়ে হাতের রড নিচে ফেলে আশিকের চুলের মুঠা ধরে মুখ উঁচু করে তার মুখের সামনে আশিকের মুখ তুলল। চুল ধরাতে আশিকের ব্যথায় কুকড়ে ওঠে। অর্ণবের চোখ দিয়ে আগুন বের হচ্ছে। রাগে সারা শরীর পুড়ছে। অর্ণব রুক্ষ গলায় বলল, তোর সাহস কি করে হয় আমার জান, আমার অন্তুকে ছোঁয়ার? জানোয়ারের বাচ্চা, তোকে তো আজ আমি মেরে ফেলবো। বলে আবার রড তুলে মারতে লাগলো আশিককে। অর্ণি অর্ণবের এই রণমুক্তি ধারণকৃত মুখ দেখে ভয় পেয়ে যায়। সে কখনো অর্ণবকে এই রূপে দেখেনি। সব সময় নম্র শান্ত দেখেছে। অর্ণি ভয় পেয়ে প্রাপ্যকে জড়িয়ে ধরে। প্রাপ্য অর্ণিকে জড়িয়ে রাখে তার মাঝে। প্রাপ্য অর্ণবকে দেখে বুঝতে পারছে 4 বছর জমে রাখা রাগ আশিকের উপর ঝাড়ছে। এখানে আসার পর আশিক যখন রোদের আসল পরিচয় জানল, তখন আশিকের প্রাণ উড়ে যায়। কি যাতে বলছো? অর্ণব তো 4 বছর আগে মারা গেছে। কে বলেছে অর্ণব মারা গেছে? তোরা কি লাশ দেখেছিলি অর্ণবের? আমি সেই দিন বেঁচে যাই, কিন্তু তুই আজ বাঁচবি না। তোকে আজ মরতে হবে। কি বলছিস তুই? আমাকে মারবি? কেন মারবি আমাকে? কি করেছি আমি? কি করেছিস তুই জানোয়ার? তোর অপবিত্র হাত দিয়ে আমার জানকে স্পর্শ করেছিস, ওকে কষ্ট দিয়েছিস, ওর চরিত্র নিয়ে কথা বলেছিস। তোকে কি করে ছেড়ে দিই বল? তোর আজ শেষ দিন। বলে রড দিয়ে মারতে লাগলো আশিককে। সেখান থেকে প্রাপ্য অর্ণবের দিকে ভয় ভয় বলল, অর্ণব ভাইয়া, তুই নিজের হাতে ওকে মেরে নিজেকে কেন অপবিত্র করছিস? অর্ণব রড ফেলে দেয়।
আশিকের দিকে তাকিয়ে প্রাপ্যর দিকে তাকায়। প্রাপ্য অর্ণবের চোখ দেখে ভয় পেয়ে যায়। ঢোক গিলে বলল, ভাইয়া, ভাবির কথাটা ভাব। এখন যদি তুই কোনোভাবে আইনি জটিলতায় পড়িস তখন কি হবে? আর আনভি তোকে ছাড়া থাকতে পারে না, সেটা অন্তত ভাব। অন্তুর কথা ভাবছি বলে এই শুয়োরের বাচ্চাকে মারতে যাচ্ছি। অন্তু অনেক কষ্ট পেয়েছে ওর জন্য। প্রাপ্য আবার প্রশ্ন করে, আর আনভি, তার কথা ভেবেছিস? আনভির নাম শুনে অর্ণব নিজেকে কন্ট্রোল করে নেয়। তার আম্মু তাকে ছাড়া থাকতে পারে না। অর্ণব তার লোক ডেকে বলল, একে এমন ভাবে মারবে যেন অ্যাক্সিডেন্ট মনে হয়, নিয়ে যাও একে। অর্ণবের কথা শুনে আশিক ভয় পেয়ে যায়। সে নিজের প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য অর্ণবকে বলল, অর্ণব প্লিজ আমাকে মারিস না, আমি অন্তর পায়ে ধরে ক্ষমা চেয়ে নিব, তাও তুই আমাকে মারিস না। আমি এদেশ থেকে চলে যাব, এবারের মতো ক্ষমা করে দে। আশিকের কথা শুনে অর্ণব রেগে বলল, ক্ষমা তোকে? কোনোদিনও না। তুই আমার ক্ষতি করলে ছেড়ে দিতাম, কিন্তু তুই অন্তুর দিকে হাত বাড়িয়েছিস, তাই তোকে মরতেই হবে। কি হলো, নিয়ে যাও ওকে। অর্ণবের কথায় লোকগুলো আশিককে নিয়ে যায়। অর্ণি, প্রাপ্য দুজনই চমকে যায় অর্ণবের কথায়। তারা মনে করেছিল সে আশিককে ছেড়ে দেবে বা আটকে রাখবে, কিন্তু তাকে মেরে ফেলবে ভাবেনি। অর্ণব প্রাপ্যকে বলল, প্রাপ্য, অন্তুকে মির্জা বাড়িতে নিয়ে আসো। অর্ণব ভাইয়া, দিদিয়া। অর্ণিকে কিছু না বলতে দিয়ে অর্ণব বলল, অন্তু অনেক স্ট্রং, ওরু সে নিজেকে সামলে নিতে পারবে। ভাইয়া, তুই কোথায় যাবি? আমি আমার বাড্ডার ফ্ল্যাটে যাব, কিছু সময় লাগবে নিজেকে শান্ত করতে। তুই চিন্তা করিস না, আমি সময় মতো বাড়িতে ফিরে যাব। তুই ওরুকে বাড়িতে নিয়ে যা। অর্ণব বলে চলে যায় গাড়ি নিয়ে তার ফ্ল্যাটে, যেখানে অন্তুর সাথে তার ভালোবাসার একটা ছোট্ট সংসার ছিল। তার এখন শান্তি লাগবে, আর সেখানে গেলেই শান্তি পাবে। প্রাপ্য অর্ণবের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আজ 4 বছর পর অর্ণবকে এই হিংস্র রূপে দেখল। অর্ণিকে নিয়ে বেরিয়ে যায় সে। অন্তুর ওড়না বুকের উপর নিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে অর্ণব। একটু আগে সে তার পুরাতন ফ্ল্যাটে এসে তার কাবার থেকে অন্তুর ওড়না নিয়ে বেডে শুয়ে আছে। তখন থেকেই অর্ণব চোখ খুলে ওড়নাটা তার নাকের কাছে নিলে ওড়না থেকে অন্তুর শরীরের স্মেল আসে। অর্ণবের ঠোঁটের কোণে হাসির রেখা দেখা যায়। অর্ণবের চোখের সামনে সেই দিনের সব ঘটনা একে একে আসতে লাগে। অতীত, অর্ণব যখন পাহাড় থেকে নদীতে আছড়ে পড়ে, তখন তার মুখের বাঁ পাশে অনেক চোট লাগে। সে নদীর পানিস্রোতে ভেসে চলে আসে অনেক দূরে। প্রাপ্য আর তার ফ্রেন্ডরা সবাই মিলে নদীর ধারে পিকনিক করতে যায় সেদিন। তারা সবাই মিলে গল্পগুজব করছিল। তখন তার ফ্রেন্ড নীলা চিৎকার দিয়ে সবাইকে ডাকে, সবাই এদিকে দেখ, এখানে কেউ পড়ে আছে, মনে হচ্ছে বেঁচে আছে। নীলার কথা শুনে সবাই সেদিকে গিয়ে দেখে সত্যি একটা ছেলে পড়ে আছে উপর হয়ে। প্রাপ্য আগাতে নিলে আরিফ বলে, প্রাপ্য যাস না, এটা পুলিশ কেস হতে পারে। ছেলেটা বেঁচে আছে কিনা জানি না, পরে সবাই মুশকিলে পড়ব। সবাই আরিফের কথায় সায় দেয়, কিন্তু প্রাপ্যর মন মানে না। সে একটা মানুষকে মৃত্যুর মুখে দেখেও যাবে না, সে সেটা করতে পারবে না। তার চোখের সামনে তার ভাইয়ের রক্তাক্ত চেহারাটি ভেসে উঠল। তার রোদ ভাইয়ার একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায় কিছুদিন আগেই। কেউ তাকে সাহায্য করতে যায় না, তার ফলে সে মারা যায়। প্রাপ্য নিজে একা গিয়ে অর্ণবকে উল্টে দেখে অর্ণবের মুখের বাঁ পাশ বিচ্ছিরিভাবে থেতলে গেছে। প্রাপ্য চোখ বন্ধ করে নিজেকে সামলে তার পালস চেক করতে লাগে। সে দেখে বেঁচে আছে। প্রাপ্য সবাইকে বলল, দেখ, ছেলেটা বেঁচে আছে, ছেলেটাকে আমাদের সাহায্য করতে হবে। ছেলেটা আমাদের চোখের সামনে যদি মারা যায়, তাহলে নিজেদেরকে আমরা কখনো ক্ষমা করতে পারবো? নিজেদেরকে আমরা কখনোই ক্ষমা করতে পারবো না। সবাই প্রাপ্যর কথায় সায় দিয়ে অর্ণবকে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে যায়। প্রাপ্য তার বাবাকে ফোন করে সব বলে। তিনি তাড়াতাড়ি সেখানে চলে আসে। আসিফ চৌধুরী ডক্টরের সাথে কথা বললে ডক্টর বলে, মিস্টার চৌধুরী, ছেলেটা বেঁচে গেছে, কিন্তু তার মুখের বাঁ পাশটা থেতলে গেছে। তার শরীরের মারের চিহ্ন আছে, মনে হচ্ছে তাকে মেরে নদীতে ফেলে দেওয়া হয়েছে। ছেলেটা বাঁচতে চায়, তাই হয়তো আল্লাহ তাকে বাঁচিয়েছে। তাই যত দ্রুত সম্ভব তার মুখের প্লাস্টিক সার্জারি করতে হবে। ঠিক আছে, আপনি ব্যবস্থা করুন। আমি যত দ্রুত পারি তাকে নিয়ে সিঙ্গাপুর চলে যাব।
ডক্টরের সাথে কথা বলে মিস্টার চৌধুরী প্রাপ্যর সাথে কথা বলল। তোমার সকল ফ্রেন্ডদের বলে দাও এই কথা যেন বাহিরে না যায়। আমার মনে হচ্ছে ছেলেটার সাথে কিছু হয়েছে। তার গায়ে মায়ের চিহ্ন ছিল, তাই আমরা ছেলেটিকে নিয়ে সিঙ্গাপুরে চলে যাব। বাবা, তুমি ছেলেটাকে নিয়ে এত বাড়াবাড়ি করছো কেন? আমরা তো শুধু তাকে বাঁচাতে চেয়েছিলাম, তাহলে এসব কেন করছো? জানি না, কিন্তু ছেলেটাকে দেখে আমার রোদের কথা মনে পড়ছে। আমার ছেলে মারা গেছে, এখনো বিশ্বাস হয় না। তাই এই ছেলের মুখে আমার রোদের চেহারা বসিয়ে আমার রোদকে আবার জীবিত করব। প্রাপ্য আর কথা বলে না। তার বাবা তার ভাইয়ের মৃত্যু মানতে পারেনি, তাই এটা করেছে। তারও মনে হলো এটা করা ঠিক। ছেলেটাও নতুনভাবে বাঁচবে, আর তার ভাইয়াও আবার ফিরে আসবে। তারা অর্ণবকে নিয়ে দুদিনের মধ্যে সিঙ্গাপুরে চলে যায়। প্রাপ্য তার ফ্রেন্ডদের বলে সব ম্যানেজ করে নেয়। অর্ণবের চেহারাতে রোদের চেহারা বসানো হয়। অর্ণব একটু সুস্থ হলে সে তার সব কথা, তার সাথে কি হয়েছে, অন্তু, তার বাচ্চা, সব প্রাপ্য আর মিস্টার চৌধুরীর কাছে বলে। সব শুনে মিস্টার চৌধুরী বলে, অবর্ণ, দেখো তুমি নতুন জীবন পেয়েছো, নতুন করে সবটা শুরু করো। তোমার সাথে যারা এই জঘন্য অপরাধ করেছে তাদের শাস্তি দাও। তোমার পাশে আছি। আপনি ঠিক বলছেন, সবাইকে তার পাপের ফল পেতে হবে। আমি তা দেব আঙ্কেল। অবর্ণ, আমি আমার ছেলের চেহারা তোমাকে দিয়েছি, তাই আজ থেকে তুমি রোদ। তোমার পরিচয় একটাই, তুমি আসিফ চৌধুরীর ছেলে আর প্রাপ্যা চৌধুরীর ভাইয়া রোদ চৌধুরী। তাই আমাকে বাবা বলেই ডাকবে। ঠিক আছে বাবাই। অর্ণব ভাইয়া যা বলেছে সব সত্যি। আমি নিজে তাকে নদী থেকে তুলে নিয়ে গিয়ে চিকিৎসা করাই, আর ভাইয়ার মুখ থেতলে যাওয়ায় আমার ভাইয়ার রোদের চেহারা তাকে দেয়। প্রাপ্য সব কথা শুনে অর্ণি অর্ণবকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, ভাইয়া দিদি ভালো নেই, সে পাগলের মতো আচরণ করে। তার পেটে যে বেবি আছে মাঝে মাঝে ভুলে যায়। আমি রিতুন মিলে তাকে সামলাই, এখন একটু বুঝতে পারি, তাই নিজের ক্ষতি করে না। আপনি চলুন, দিদিয়াকে নিয়ে আসবেন। না উরু, আমার এখনো অনেক কাজ আছে। সবাইকে তার পাপের শাস্তি দেব, তারপর অন্তুর কাছে যাব। না হলে আমি দুর্বল হয়ে যাব। তুমি কাউকে কিচ্ছু বলো না, আর অন্তু আর আমার সন্তানকে দেখে রেখো প্লিজ। অর্ণি কথা দেয়, কিন্তু সে দিদুনকে সব বলে। দিদুন সব শুনে অর্ণবের কাছে যায়, তার সাথে কথা বলে, এমনকি আয়নের বলা সব কথা বলে দেয়। এতে অর্ণব নতুনভাবে সব গুটি সাজায়। অন্তুর জন্য সে 4টা বছর ছটফট করেছে, কিন্তু আনপি আসার পরে সেই ছটপটানি একটু হলেও কমেছে। ফোনের আওয়াজে ভাবনা থেকে বেরিয়ে আসে অর্ণব। সে ফোনটা হাতে নিয়ে দেখে তার বাবাই ফোন দিয়েছে। সে ফোন ধরতেই ওপাশ থেকে আনভির কান্নার আওয়াজ আসতেই অর্ণব অস্থির হয়ে বলল, বাবাই, আম্মু কান্না করছে কেন? অবর্ণ, তাড়াতাড়ি বাড়ি এসো। দিদিভাই কখন থেকে কান্না করছে, তাকে সামলানো যাচ্ছে না। আমি আসছি বলে ফোন রেখে দেয় অর্ণব। আনভির তাকে দরকার। অর্ণব আনভির কান্না সহ্য করতে পারে না, তাকে বাড়ি যেতে হবে। অর্ণব রুমটা ভালো করে দেখে এখানে তাদের দুজনের অনেক স্মৃতি আছে, তাদের ভালোবাসা, খুনছুটি, এমনকি তাদের প্রথম কাছে আসা। অর্ণব হাসল। অর্ণব এখানে আসে কিছুদিন পর পর, কিন্তু অন্তু একটা বারও ধরতে পারে না। সে যখনই আসে রুমগুলোকে পরিষ্কার দেখলে ভালো লাগে। অন্তু তাদের ভালোবাসার ঘর এভাবে যত্ন করে রেখেছে ভাবে। অর্ণব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। সেখানে আনভির দরকার তাকে। রাত 8টা। অর্ণবের কোলে ঘুমিয়ে আছে ছোট্ট আনভি। এখনো শরীরটা মৃদু কেঁপে কেঁপে উঠছে, তার সাথে নাক টানছে। অর্ণব আনভির চোখ মুখ মুছে দিয়ে তাকে নিজের বুকের সাথে আগলে নেয়। অর্ণবের সামনে মিস্টার চৌধুরী আর প্রাপ্য বসে আছে, মুখটা কেমন শুকিয়ে আছে তাদের। অর্ণব তার ফ্ল্যাট থেকে এসে দেখে আনভির কান্না করছে। তার বাবাই তাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই থামছে না সে। অর্ণব এসে আনভিকে কোলে নিয়ে আনভি অর্ণবের বুকের সাথে লেপ্টে দুহাত দিয়ে অর্ণবকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে দিয়ে বলল, পাপা, আজ ভালো আন্টি আসেনি আমার সাথে দেখা করতে।
সে কেন আসেনি আমার সাথে দেখা করতে? আমার ভালো আন্টিকে চাই, তুমি এনে দাও ভালো আন্টিকে। বলে জোরে কান্না করে দেয়। অর্ণব মেয়ের কান্না দেখে তার বুকের ভেতরটা জ্বলতে লাগলো। অর্ণব বুঝলো আজ অন্তু আসতে পারেনি বলে আনভি কষ্ট পাচ্ছে। অন্তু আজ সময় পায়নি আসার জন্য। সে তো আয়রাকে নিয়ে এত ছুটাছুটির মধ্যে ছিল, হয়তো আনভির কাছে আসার কথা মনে ছিল না তার। এই কয়েকদিন অন্তু আনভির কাছে অনেক কিছু হয়ে গেছে। আনভি অন্তুকে নিজের কাছে রাখতে অনেক বাহানা করে, কিন্তু যখন কিছুতেই কিছু না হয় তখন সে কান্না করে। অর্ণব আনভির মাথায় হাত বুলিয়ে শান্ত করতে করতে বলল, আম্মু, ভালো আন্টির বাড়িতে আজ নতুন একটা ছোট্ট বাবু এসেছে, তাই আসতে পারিনি তোমার কাছে। এতে কান্নার কি আছে? কাল দেখো সে চলে আসবে তোমার কাছে। অর্ণবের কথা শুনে আনভি মাথা তুলে ঠোঁট উল্টে বলল, তাহলে ভালো আন্টি আমাকে আর ভালোবাসবে না, আমার কাছেও আর আসবে না, ওই বাবুকে ভালোবাসবে? বলে জোরে জোরে কান্না করতে লাগলো। অর্ণব তার মেয়ের কথা শুনে অবাক। এটা কি বলল আনভি? আনভির মনে অন্তুকে নিয়ে ইনসিকিউরিটি জন্ম নিচ্ছে। সে অন্তুকে কারোর সাথে ভাগ করতে চায় না। অর্ণব আনভির চোখের পানি মুছে বলল, আম্মু, তোমার ভালো আন্টি শুধু তোমাকে ছাড়া আর কারো না। সে শুধু তোমার সাথেই থাকবে, তোমাকেই ভালোবাসবে। সত্যি পাপা? ইয়েস আম্মু। আনভি খুশি হলো তার পাপ্পার কথা শুনে। অর্ণব আনভিকে বুঝিয়ে সুঝিয়ে তাকে ঘুম পাড়াতে লাগলো। অর্ণব মিস্টার চৌধুরীর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বাবাই, তুমি এমন করে তাকিয়ে আছো কেন আমার দিকে? অর্ণবের কথা শুনে মিস্টার চৌধুরী নড়ে চড়ে বসল। গম্ভীর গলায় বলল, অবর্ণ, আশিককে মারতে গেলে কেন? ওকে আটকে রাখলেই তো পারতে। অর্ণব বুঝতে পারল প্রাপ্য তাকে সব বলে দিয়েছে। অর্ণব প্রাপ্যর দিকে চোখ রাঙায়, সব কথা বাবাইকে বলার জন্য। প্রাপ্য অর্ণবের চোখ রাঙানি দেখে নড়ে চড়ে বসে, মাথা নিচু করে নিল। অর্ণব দীর্ঘ শ্বাস ফেলে বলল, বাবাই, ওর পাপের ঘরা ভরে গেছে, তাই ও আমার অন্তর দিকে হাত বাড়িয়েছিল। সাথে ওর চরিত্র নিয়ে কথা বলেছে, একবার না দুবার। তাকে আমি কি করে ছেড়ে দিই বলো? ভাইয়া, কালকে যখন নিউজে এসব নিয়ে কথা হবে তখন কি করবে? সেটার ব্যবস্থা করে নিয়েছি আমি, তোকে ভাবতে হবে না। আমি তানভিকে নিয়ে রুমে যাচ্ছি। অর্ণব আনভিকে নিয়ে যেতে নিলে প্রাপ্য শুকনো গলায় বলল, ভাইয়া, তুমি ভাবিকে পেলে আমাদেরকে আবার ভুলে চলে যাবে না তো? অর্ণব প্রাপ্যর কথা শুনে তার দিকে বিস্ময় নিয়ে তাকায়। প্রাপ্য চোখে মুখে চিন্তার ছাপ। অর্ণব বুঝতে পারল তার বাবাই আর প্রাপ্যর মুখ তখন আশিককে মারার জন্য শোকানো ছিল না। সে যদি অন্তুকে পেয়ে চলে যায় সেজন্য মুখ গোমড়া করেছিল। অর্ণব আনবিকে ভালো করে কোলে নিয়ে তাদের দিকে এগিয়ে এসে বলল, আমার নতুন জীবনে যেমন অন্তুর অধিকার আছে, তেমন বাবাই আর তোরও সেই অধিকার আছে। আমি তোমাদের ছেড়ে কখনো কোথাও যাব না, এইটুকু বিশ্বাস রাখতে পারিস। আমার এই নতুন জীবন তোমরা দিয়েছ, তাই আমি তোমাদের কাছে ঋণী। অবর্ণ, আমি রোদকে হারিয়ে তোমাকে পেয়েছি, আমি হারাতে চাই না আর না আলভিকে। আমি জানি আমার স্বার্থপর হচ্ছি, কিন্তু আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। বাবাই, আমি জানি তুমি রোদকে অনেক ভালোবাসতে, সাথে আমাকেও এখন ভালোবাসো। তাই আমি তোমাদের ভালোবাসা ছেড়ে কোথায় যাব বলো তো? ছোট থেকে ভালোবাসা পাইনি, এখন যখন পাচ্ছি সেটা আমি কোনোভাবেই ছাড়তে পারবো না, কোনো মূল্যেও না। অর্ণবের উত্তর শুনে প্রাপ্য আর মিস্টার চৌধুরীর ঠোঁটে তৃপ্তির হাসি ফুটল। তারা জানতেন অর্ণব তাদের ছেড়ে যাবে না, কিন্তু ভয় হচ্ছিল বলে তারা অর্ণবকে জিজ্ঞেস করে, আর অর্ণবের উত্তর শুনে তাদের ভয় কেটে যায়। অর্ণব তাদের হাসতে দেখে শান্তি পেল। তারা দুজন এখন অর্ণবের জীবনে একটা অংশ, তাদের ছাড়া তার চলবে না। অর্ণব আনবিকে নিয়ে তার রুমে চলে যায়। পরের দিন অন্তু আর অর্ণি আয়রাকে দেখতে হসপিটালে এসেছে, সাথে আয়ান আর আয়রার খাবার নিয়ে এসেছে। আয়ানের ছেলের নাম রাখা হচ্ছে অঙ্কুর মির্জা, ডাক নাম অয়ন। আয়রা এখন মোটামুটি সুস্থ, তাকে আর 2 দিন এখানে রাখতে হবে, তারপর ছেড়ে দেবে। অর্ণি অন্তু ভেতরে আসলে দেখে আয়রা অয়নকে ব্রেস্ট ফিড করাচ্ছে, আর আয়ান ফোনে কথা বলছে কিছুটা দূরে। আয়রা তাদেরকে দেখে বলল, তোমরা ওখানে দাঁড়িয়ে কেন আছো? কাছে আসো, দেখো তোমার ভাইপো আমাকে অনেক জ্বালাচ্ছে।
আয়রা কথা শুনে আয়ান একবার অর্নি আর অন্তুকে দেখে আবার ফোনে কথা বলতে ব্যস্ত হলো। অর্নি আয়রার কাছে এসে বলল, ভাবি দিদুন তোমাদের জন্য খাবার পাঠিয়েছে, তুমি অয়নকে আমাদের কাছে দিয়ে খেয়ে নাও। আয়রা হেসে অয়নকে অর্নির কাছে দিলে অন্তু খাবার বেড়ে আয়রাকে দেয়, কিন্তু আয়ানকে কি করে বলবে ভেবে পাচ্ছে না সে। আয়রা অন্তু ইতস্ত দেখে বলল, আয়ান ভাত খেয়ে নাও, কাল থেকে কিচ্ছু খাওনি, আমি জানি, আসো এখানে। আয়ান ফোন রেখে হাত ধুয়ে এসে প্লেট নিয়ে খেতে লাগলো। সত্যি সে কাল থেকে কিচ্ছু খায়নি, এখন খাবারের নাম শুনে খিদে লাগছে। অন্তু চুপ করে আছে। অর্নি অয়নের সাথে কি সব কথা বলছে আর খিলখিল করে হাসছে। আয়ান খেতে খেতে একবার অন্তুকে আর চোখে দেখে শান্ত স্বরে বলল, কাল রাতে আশিক একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আয়ানের কথা শুনে অর্নিবাদে সবাই হতভম্ব হয়ে যায়। কি বলল আয়ান? আশিক মারা গেছে? যে কাল দুপুরেও তাদের সাথে কথা বলল আর রাতে মারা গেল কিভাবে? অন্তুর হাত পা কাঁপছে কথাটা শুনে। আয়ান আর চোখে আবার অন্তুর দিকে তাকিয়ে দেখতে লাগলো। আয়রা আয়নের দিকে তাকায়, তার কিছুটা সন্দেহ হচ্ছে। আয়নের কথায় আশিকের মৃত্যু নিছক অ্যাক্সিডেন্ট না, অন্য কিছু। আয়ান আয়রার দিকে তাকিয়ে বলল, হোয়াট? এমন করে তাকিয়ে আছো কেন আমার দিকে? আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না? ওকে দাঁড়াও বলে ফোন বের করে একটা ছবি তাদের সামনে ধরে বলল, এই দেখো। অন্তু আয়রা ছবিটা দেখে আটকে গেল, কেননা আশিকের সারা শরীর বিচ্ছিরিভাবে কেটে কুটে গেছে। অন্তু আর দেখতে পারে না। আয়রা চোখ বন্ধ করে নেয়। আয়ান ফোন রেখে খেতে লাগলো। আবার তাদের খাওয়া হলে অন্তু সব গুছিয়ে নিয়ে আয়ানকে কোলে নিয়ে অন্তুর কোলে যেতেই অয়ন অন্তুর কোলে আরামে ঘুমিয়ে যায়। তা দেখে আয়রা অন্তুকে বলে, অন্তু, অয়নকে তুমি দেখে রেখো এখন থেকে। দেখো কি সুন্দরভাবে তোমার কোলে ঘুমিয়ে আছে, আমি টেনশন মুক্ত হলাম। অন্তু হেসে বলল, তুমিও না ভাবি কি সব বলো। এখন অয়নকে নাও, কালকে বাড়ি গেলে তখন অয়নকে নিয়ে মেতে থাকবো। অন্তু অয়নকে আয়রাকে দিলে সে ভালো করে শুইয়ে দেয়। অর্নি অন্তু চলে যায়। তারা চলে যেতেই আয়রা আয়নের দিকে প্রশ্ন করে বলে, আয়ান, আশিকে কে মেরেছে? আয়রার কথা শুনে আয়ান বাঁকা হাসলো শুধু, কিন্তু কিছু বলল না। কিন্তু আয়রা আয়নের হাসিতে বুঝতে পারে ঘটনা কি। ভালো আন্টি, কাল কেন আসলে না? তুমি জানো আমি কত ওয়েট করেছি তোমার জন্য, অনেক কেঁদেও ছিলাম। অভিমানী সুরে বলল আনভি। আনভির অভিমানী কণ্ঠ বুঝতে পেরে অন্তু তার সামনে হাঁটু গেড়ে বসে দু কান ধরে বলল, সরি মামুনি, আর হবে না এমন, এবারের মতো ক্ষমা করে দাও। আমি আর এমন ভুল করব না, তুমি আর কান্না করো না প্লিজ। ওকে, এবারের মতো ছেড়ে দিলাম, কিন্তু আর যেন না হয় এমন। আনভির কথা শুনে অন্তু আনভিকে জড়িয়ে ধরে শব্দ করে চুমু খেলো আনভির গালে। তাতে খিলখিল করে হাসতে লাগলো আনভি। দূর থেকে সবটা অর্ণব দেখছে। তার ঠোঁটে লেগে আছে প্রাপ্তির হাসি। সে তো এটাই চেয়েছিল। হসপিটাল থেকে সোজা আনভির সাথে দেখা করতে এসেছে অন্তু, কিন্তু আনভির কথা বলছিল না তার সাথে। তখন বুঝতে পারে আনভি রাগ করেছে তার কাল না আসাতে, তাই তাকে এভাবে বুঝালো। আনভি অন্তুকে ছেড়ে বলল, ভালো আন্টি, তুমি আমার সাথে থেকে যাও না, তাহলে ভালো হবে। তুমি, আমি, পাপা একসাথে থাকবো সব সময়, আমরা অনেক মজা করব। আনভির কথা শুনে অন্তু অবাক হলো। সে বলল, মামুনি, এটা হয় না। কেন হয় না? অন্তু এখন কি করে বোঝাবে আনভিকে এটা কেন হয় না? সে এখানে থাকতে পারবে না, সেটা ছোট আনভি কি করে বুঝবে? সবাই খারাপ ভাববে তাদেরকে। অন্তু আনভিকে বলল, মামুনি, তোমার পাপা আর আমি তো শুধু বন্ধু, তাহলে কি করে তোমাদের সাথে থাকবো? আর তোমার তো বাড়ি আছে। আনভি কিছুক্ষণ ভেবে বলল, তাহলে তুমি পাপার সাথে বিয়ে করে নাও, তখন আমার কাছে সারা জীবনের মতো থাকবে, আর ওই বাড়িতে না থেকে এখানে থাকবে, তাই তো হবে। আনভির কথা শুনে অন্তু হতভম্ব হয়ে রইল। একটুকু একটা মেয়ে কি বলল এটা? এদিকে অর্ণব আনভির কথা শুনে ঠোঁট টিপে টিপে হাসতে লাগলো। অর্ণব জানে আনভির কথার সাথে কেউ পারে না,
এখন অন্তু কি করবে সেটা দেখার কথা। অন্তু ঢোক গিলে বলল, আনভি মামুনি, এটা হয় না। তোমার তো পাপার বিয়ে হয়ে গেছে তোমার মাম্মামের সাথে, তাই আমার বিয়ে হতে পারে না, বুঝলে? আনভি জেদ ধরে বলল, কেন হয় না? আমার মাম্মাম আমাদের সাথে থাকে না। তুমি পাপাকে বিয়ে করে আমার মাম্মাম হয়ে যাও না। অন্তু আনভির কথা শুনে থ হয়ে যায়। আনভির মাকে মাম্মাম বলতো বলে তার বুকের ভেতর ভালো লাগা সৃষ্টি হয়, কিন্তু আনভি যে আবদার করছে সেটা সে পূরণ করতে পারবে না। সে শুধু অর্ণবকে ভালোবাসে, তার স্ত্রী হয়ে থাকতে চায়, আর কোনো পরিচয় তার লাগবে না। অন্তু আনভিকে বুকে নিয়ে বলল, আনভি, এটা হয় না, জেদ করে না। আমি তোমার সাথে দেখা করতে প্রতিদিন আসবো, অনেক অনেক ভালোবাসবো ওকে। আনভি মুখ ফুলিয়ে থাকলো, কিন্তু কিচ্ছু বলল না। আড়াল থেকে অর্ণব তাদের দেখছে। আনভির জেদ সম্পর্কে সে জানে, যখন তার মাথায় অন্তুকে মাম্মাম বানানোর কথা এসেছে তাহলে সে করবেই। এখন কিছু না বললেও পরে সেটা নিয়ে ঠিক কি করবে সে জানে না। অন্তু আনভির মলিন মুখ দেখে তাকে হাসাতে আনভিকে কাতুকুতু দিতে লাগে যাতে সে হাসে। আনভি কাতুকুতু সহ্য করতে না পেরে সে হাসতে লাগলো। আনভি অন্তুর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়াতে লাগলো আর খিলখিল করে হাসতে লাগে, সাথে অন্তুও। অর্ণব তাদের হাসির মুগ্ধতায় বিভোর হতে লাগলো। আনভি রুম থেকে বাইরে চলে আসলে অন্তুও তার সাথে আসতে নিলে অর্ণবের সাথে হঠাৎ ধাক্কা লাগায় দুজনে একসাথে পড়ে গিয়ে এমন এক অপ্রীতিকর ঘটনা ঘটল, এতে তারা দুজনের একজনও এর জন্য প্রস্তুত ছিল না। রাতের আকাশে নিস্তব্ধতা, স্নিগ্ধতা মুড়ানো পরিবেশের। দূর আকাশের এক ফালি চাঁদে চারদিক ঝকঝক করছে আলোতে। গাড়ির উচ্চস্বরের হর্নের চারপাশটা কেমন বেজাল দশাতে পরিণত হয়েছে, কিন্তু এসবের মধ্যে অন্তু একমনে বাইরের দিকে তাকিয়ে আছে। তার মধ্যে নেই কোনো বাইরের দুনিয়ার চিন্তা ভাবনা। সে এখন নিজের মধ্যে যে ঝড় উঠছে সেটা নিয়ে ব্যস্ত। রোদ গাড়ি ড্রাইভ করছে আর চোখে অন্তুকে দেখছে। তার মধ্যে অপরাধবোধ কাজ করছে। তার জন্য আজ অন্তু নিজের কোনো ক্ষতি না করে বসে। সে তো কোনো অন্যায় করেনি, সে তো তার স্ত্রীকে কাছে টেনে নিয়েছিল, কিন্তু অন্তু তো জানে না তার আসল পরিচয়। সে তো ভাবে আমি রোদ। অর্ণবের তখনকার কথা মনে পড়ে যায়। অন্তুর সাথে ধাক্কা লেগে যখন তারা পড়ে যায় তখন। কিছুক্ষণ আগে হঠাৎ অন্তুর সাথে অর্ণবের ধাক্কা লাগায় অর্ণব নিজেকে সামলাতে না পেরে অন্তুকে নিয়ে নিচে পড়ে যায়, আর সাথে সাথে অর্ণবের আদর অন্তু গালে ছুঁয়ে যায়। অন্তু স্তব্ধ হয়ে যায় হঠাৎ এমন হয়। অন্তুর চোখ এখনো অর্ণবের চোখে সীমাবদ্ধ আছে। অন্তুর কাছে অর্ণবের চোখে আজ নতুন কিছু দেখছে, তার কাছে অনেক কিছু বলতে চায় এই চোখ। অন্তুর হার্টবিট ফাস্ট হতে লাগলো, কেমন অস্থির হতে লাগলো সে। তার এমন অস্থিরতা তো সব সময় অর্ণবের কাছে আসাতে হতো, কিন্তু আজ রোদের কাছে আসাতে কেন হচ্ছে সে বুঝতে পারছে না। অন্তুর মনে হচ্ছে রোদকে তার কাছ থেকে সরানো উচিত, কিন্তু কিছু একটা বাধা দিচ্ছে তাকে। এদিকে অর্ণবের চোখ অন্তুর গোলাপি রঙা ঠোঁটের আটকে গেছে, কেমন নেশা ধরে যাচ্ছে। অর্ণবের কাছে অন্তুর কাঁপা কাঁপা ঠোঁট তাকে দুর্বল করে দিচ্ছে। সে ভুল করতে চায় না, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এতদিনের পরে সে অন্তুকে এত কাছে পেয়েছে। তার চোখে অন্তুকে পাবার তীব্র নেশাতে ডুবেছে অর্ণব। আস্তে আস্তে অন্তুর ঠোঁটের দিকে এগোতে নিলে অন্তু ভয়ে চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর অন্তু তার ঠোঁটের নিচের তিলের উপর অর্ণবের অধরের স্পর্শ পেতেই তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। অর্ণবে যখন হুঁশ আসে সে কি করেছে, তখন তাড়াহুড়ো করে অন্তুর উপর থেকে সরে আসে। অন্তু তখনও চোখ বন্ধ করে শুয়েছিল। অর্ণব অন্তুর চোখের কোণে পানি দেখে তার বুকের বাঁ পাশে ব্যথা অনুভব হয়। সে কি করে পারল এটা করতে? অন্তু তো আর জানে না সে অর্ণব। অন্তু জানে আমি রোদ। এখন যদি সে নিজের কোনো ক্ষতি করে তখন কি করবে অর্ণব? আর না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। অন্তু অর্ণবের চলে যেতে দেখে ফুপিয়ে উঠে। তার কাছে এই স্পর্শ চেনা মনে হচ্ছিল, কিন্তু পরিস্থিতির চাপে সে তার মনকে প্রাধান্য না দিয়ে রোদের করা কাজে কষ্ট পায়। অন্তু যত সময় চৌধুরী বাড়িতে ছিল অর্ণবের সাথে কথা হয় না।
বা দেখা। রাতে একা ফিরে আসতে চাইলে মিস্টার চৌধুরী অর্ণবের সাথে যেতে বললে অন্তু না করতে পারে না, তাই তার সাথে আসতে হয়। কিন্তু তারা দুজনে কারোর সাথে কথা বলেনি এখনো। অর্ণব নীরবতা ভেঙে বলল, অন্তু, আই এম সরি। তখন হঠাৎ কি হলো জানি না, কিন্তু আমি এটা করতে চাইনি। তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। অন্তু শান্ত স্বরে বলল, রোদ, আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না, তাই আপনি চুপ করুন। অন্তু শান্ত স্বরে কথা শুনে অর্ণবের কাছে ঝড়ের পূর্ণভাস মনে হচ্ছে। না জানি বাড়ি গিয়ে এই মেয়ে কি করবে। অন্তুর কথার প্রতিউত্তরে কিছু বলল না অর্ণব, কিন্তু সে অর্ণিকে মেসেজ করে দিল যেন অন্তুর সাথে সাথেই থাকে আজ রাতটা, এক মুহূর্তের জন্য যেন ছাড়ে না। অর্ণি কারণ জিজ্ঞেস করলে সে বলে পরে বলবে, তাই অর্ণি আর কিছু বলল না। মির্জা বাড়ি আসতে অন্তু অর্ণবকে কিছু না বলে সোজা বাড়ির ভেতরে চলে যায়। এদিকে অর্ণবের মনে ভয় ধরে গেছে, না জানি কি হবে। রুমে এসে অন্তু স্তব্ধ হয়ে যায়। তার রুম দেখে তার ভেতরে চাপার রাগ যেন বেরিয়ে আসতে চাচ্ছে। সে রুমের চারপাশ ভালো করে দেখে, তার চোখ আটকায় বিছানায় শুয়ে থাকা অর্ণির দিকে। সে দেখে অর্ণি তার রং তুলি কাগজ সব ছড়িয়ে ছিটিয়ে রেখে বেডে শুয়ে পায়ের উপর পা তুলে ফোনে কি যেন করছে। তা দেখে অন্তুর মেজাজ পুরোই বিগড়ে যায়। একে তো রোদের কড়া কাজে এসে ক্ষিপ্ত, তার উপর অর্ণির বাচ্চা মতে। অন্তু নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে অর্ণিকে ধমক দিয়ে বলে, ওরু কি বাচ্চি, এটা তুই কি করেছিস? আমার রুমের রং তুলি খাতা সব এলোমেলো করে রেখে তুই আরামে ফোন গুতাচ্ছিস। আজ তোকে আমি মেরেই ফেলবো। তুই জানিস না আমি আমার জিনিসে কারোর হাত দেওয়া পছন্দ করি না? তাহলে তো সাহস হয় কি করে এটা করতে? আকস্মিক অন্তুর রুদ্র রূপ দেখে অর্ণি ভয় পেয়ে যায়। তার সাথে অন্তুর ধমক শুনে তার হার্ট ফেল হবার অতিক্রম। অর্ণি অর্ণবের কথা মতো অন্তুকে ব্যস্ত রাখতে এসব করে, কিন্তু সে জানতো না তার দিদি আর মুড এত আগুন হয়েছিল যে তার কাছে সেটা ব্লাস্ট হয়ে যাবে। অর্ণি কিউটি একটা স্মাইল দিয়ে বলল, আসলে দিদি, আমি অয়নের জন্য ওয়েলকাম কার্ড বানাতে চাচ্ছিলাম, কিন্তু হচ্ছিল না, তাই তোর কাছে এসেছিলাম। কিন্তু এসে দেখি তুই নাই। তাই আর কি এসব করে ফেলেছিস? আমার আসার জন্য ওয়েট করতি, আমি এসে করে দিতাম, কিন্তু তোর তো ধৈর্য নেই, তাই তো? অর্ণি কাদো কাদো মুখ করে বলল, সরি বলছি তো, এবারের মতো মাফ করে দে, আর হবে না সত্যি। অন্তু অনেক কষ্টে তার হাসি থেমে রাখছিল এতক্ষণ অর্ণির কাণ্ড কারখানা দেখে, কিন্তু এখন আর আটকে রাখতে না পেরে জোরে হেসে ফেলে। তার হাসি দেখে অর্ণিও হাফ ছেড়ে বাঁচে। অর্ণি গিয়ে অন্তুকে জড়িয়ে ধরল, অন্তুও তাকে জড়িয়ে ধরল। অর্ণির কাজে সে সফল, কেননা অন্তুর মন অন্যদিকে ঘুরে গেছে। অন্তুর কাছে রোদের করা কথা ক্ষণিকের সুখে ভুলে গেছে সে। অর্ণি তার ফোনের কল কেটে দেয়। এতক্ষণ অর্ণি অন্তুর করা কাজ সব কথা অর্ণবকে ফোনে শোনাচ্ছিল। অন্তুকে হাসতে দেখে সে স্বস্তি পায়। অন্তু নিজের ক্ষতি করবে না, ফোন রেখে বলল, পাগলি, ভয় পাইয়ে দিয়েছিল, কিন্তু অন্য নিজেকে কন্ট্রোল কর না, না হলে আবার আজকের মতো ভুল করবি। বলে মাথা হালকা মেরে সে চলে যায়। দেখতে দেখতে জীবন থেকে 30টি দিন চলে গেছে, সাথে চলে গেছে অনেক সুন্দর মুহূর্ত। অয়নকে বাড়িতে নিয়ে এসেছে 28 দিন হয়েছে। আয়রাকে বেড রেস্ট দিয়েছে, সে সব সময় রেস্টে থাকে। আয়ান আয়রার খেয়াল রাখে, যখন থাকে না তখন অন্তু অর্ণি দিদুন মিলে খেয়াল রাখে। অয়ন এখন হাত পা ছড়িয়ে খেলে, সাথে উ করে শব্দ করে। তার কাজ দেখে সবাই হাসে। অন্তু অয়নকে নিজের সাথে রাখে বেশি, এতে আয়রা বা আয়ান আপত্তি করে না। অন্তুকে তারা খুশি দেখতে চায়, তাই অয়নকে তার সাথে থাকতে দেয়। সেদিন অর্ণবের সাথে হওয়া ঘটনা নিয়ে সে আর কথা বলে না। অর্ণবের সাথে আগের তুলনায় কথা কম বলে, কিন্তু আনভির সাথে আগের মতোই সময় কাটায়। অর্ণব অন্তুর কাজে কষ্ট পায়, কিন্তু সে বোঝে অন্তু কেন তার কাছ থেকে দূরে থাকে। সে নতুন কারণ মায়ায় বা অর্ণবকে ভুলতে পারবে না, তাই সে কিছু বলে না। প্রাপ্য অর্ণিকে নিয়ে এখন ভয় কাজ করে। একবার বিয়ের প্রস্তাব এসেছে মানে দ্বিতীয়বার আসতে পারে, তাই সে অর্ণবের সাথে কথা বলছে। অর্ণব বলেছে আদির সাথে কথা বলবে এই বিষয়ে। অর্ণবের কথায় প্রাপ্য শান্ত হয়, কেননা তার ভাইয়া বলেছে, তার মানে সে করবে।
আদি নিজের কাজে ব্যস্ত বলে সে আদিবাকে সময় দিতে পারে না। আদি চায় আদিবা তার অনুপস্থিতিতে কষ্ট অনুভব করুক। এতে যদি আদিবা তাকে মেনে নেয়, আদির কাজের সে ঠিক সফলতা পাচ্ছে। আদিবা আদির অনুপস্থিতিতে কষ্ট পুড়ছে, কিন্তু মুখ ফুটে আদিকে বলতে পারছে না তার মনের কথা। স্যার, আমরা বুঝতে পারছি না কে বা কারা আমাদের সাথে শত্রুতা করছে, একের পর এক ব্যবসা বন্ধ করছে। আজাদ মির্জা রেগে গর্জে উঠে বলল, এটা কি মস্করা হচ্ছে যে কেউ আমাদের ব্যবসার সমস্ত কথা জেনে এসব করছে? হ্যাঁ, নিশ্চিত কেউ আছে আমাদের মধ্যে যে তাদের কাছে সব খবর পৌঁছে দিচ্ছে। স্যার, আমাদের মধ্যে কেউ তাদের মধ্যে যুক্ত নেই, সেই খোঁজ আমি নিয়েছি। আমার মনে হয় কেউ আপনার সব গোপন কার্যকারিতা সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। মানিকর কথা শুনে আজাদ মির্জা চিন্তায় পড়ে যায়। কে তার কাজ সম্পর্কে আগে থেকেই অবগত ছিল? অনেক ভেবে শুধু আয়ানের নামটা আসছে তার মাথায়। তার মানে কি আয়ান এসব করেছে? যদি করে থাকে তবে তাকে কিছুতেই বাঁচিয়ে রাখা যাবে না। আজাদ মির্জা গম্ভীর কণ্ঠে বলল, তুমি আয়ানের পিছু যে লোক লাগিয়েছিলে সে কি বলেছে? এসবের পিছনে কি আয়ান আসছে? না স্যার, আয়ান নেই, অন্য কেউ আছে। আর আয়ানেরও এই কয়েকদিন তেমন সন্দেহজনক কাজ দেখিনি। আজাদ মির্জা কিছুক্ষণ চুপ থেকে বলল, আয়ানকে রাস্তা থেকে সরিয়ে দাও, তারপর দেখছি নতুন কি উদ্ভাবন হয়েছে যে আমার ক্ষতি করতে চায়। হ্যাঁ, মানিক ভয় বলল, আয়ান তো আপনার ভাইয়ের ছেলে, তাকে মেরে ফেলবেন? আমার রাস্তায় যে কেউ আসুক, যে কেউ আসলে তাকে মারতে আমি দ্বিধাবোধ করি না, সেটা তুমি নিশ্চিত জানো। হে, রাজনীতির কারণে আমি আমার বউ বাদ দাও পুরোনো কথা, কাজ যেন হয়ে যায়। জি স্যার। মানিক ফোন রাখতেই আজাদ মির্জা মুখে শয়তানি হাসি বৃদ্ধি পায়। সে আয়ানকে অনেক আগে মারতে পারত, কিন্তু কিছু কাজের কারণে সে মারেনি। কিন্তু এখন সে আয়ানকে জীবিত রেখে নিজের সর্বনাশ ডাকতে চায় না। ভেবেই নিয়েছে সে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ অরু, হ্যাপি বার্থডে টু ইউ বলে কেক হাতে সবাই অর্ণির রুমে এসে তাকে উইশ করে। অর্ণি সবাইকে দেখে খুশিতে বলল, তোমাদের মনে আছে আমার জন্মদিনের কথা? আমি তো মনে করেছিলাম তোমরা সবাই ভুলে গেছো, কিন্তু আমি তোমাদের সারপ্রাইজে খুশি। থ্যাংক ইউ সবাইকে। আরো বলি, তোমার বার্থডে আর আমরা ভুলে যাব? তা হয় না। আদি দাদু ভাই ঠিক বলেছে। আরু দিদি ভাই আসো, কেক কাটো। অর্ণি কেক কেটে সবাইকে খাইয়ে দিল, কিন্তু নিহিতা মির্জা কাছে গেলে তার সাথে করা সব কথা মনে পড়তে সে সরে আসতে দেখে নিহিতা মির্জা চোখের জল চলে আসে। অন্তু অর্ণিকে ইশারায় কিছু বলে। অর্ণি মুখ ফুলিয়ে তার মাকে কাছে গিয়ে কেক খাওয়ায়। এতে নিহিতা মির্জা অর্ণিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, সরি আরু, এবারের মতন মাফ করো, আর কখনো এমন হবে না। আম্মু, আমি তোমার উপর রাগ করিনি। সবাই একে একে অর্ণিকে গিফট দিয়ে চলে যায়। তারা সবাই চলে গেলে অর্ণি প্রাপ্যর সাথে কথা বলতে লাগলো। রেস্টুরেন্টের চারপাশটা শোরগোলে ভর্তি হলেও রেস্টুরেন্টের একটা টেবিলে এখন পুরোপুরি স্তব্ধতায় ঘেরা। অর্ণি কাদো কাদো মুখে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে একটু হলেই সে কেঁদে দেবে। তার পাশেই মাথা নিচু করে অর্ণির হাত ধরে বসে আছে প্রাপ্য। তাদের দুজনকে ঘিরে রাগী চোখে বসে আছে আদি। অন্তু তাদেরকে দেখে মনে হচ্ছে তারা ভীষণ রেগে আছে। অর্ণব এক হাত দিয়ে কপাল স্লাইড করছে আর কি জানি বিড়বিড় করছে, কিন্তু তার বিড়বিড়ানি কেউ বুঝতে পারছে না। আনভি আর আদিবা চুপচাপ বসে সবাইকে পর্যবেক্ষণ করছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না আসলে কি হয়েছে, তাহলে আমি বলছি। আজ অর্ণির বার্থডে থাকায় অর্ণব প্রাপ্যকে বলে অর্ণিকে নিয়ে ঢাকা মেট্রো রেস্টুরেন্টে বনানী নিয়ে আসতে। তাদের সাথে কথা আছে, তাই প্রাপ্য অর্ণিকে নিয়ে এখানে আসলে দেখে আদি, আদিবা, আনভি, অন্তু, অর্ণব সবাই আছে। তাদের সবাইকে দেখে বুঝতে বাকি নেই অর্ণব আজ সবাইকে তাদের কথা বলবে। তাই তারা চুপচাপ সেখানে বসে থাকলো। আর অর্ণব একে একে সব বলল সবাইকে। সব শুনে অন্তু আদির চেহারায় রাগী ভাব আছে, কিন্তু মনে কি আছে তারা কেউ জানে না এখনো। নীরবতা ভেঙে আদি অর্ণিকে বলল, আরো বলি, রোজ যা বললো তা কি সত্যি? আদির রাগান্বিত কণ্ঠ অর্ণি ভয়ে কান্না করে বলল, দাদা ভাই, রোদ ভাইয়া যা বললো সব সত্যি। আমি প্রাপ্যকে ভালোবাসি। বলে অর্ণি কান্না করতে লাগলো।
অর্ণিকে কাঁদতে দেখে প্রাপ্য আদিকে বলল, ভাইয়া এতে অরুর দোষ নেই। আমি ওরুকে বাধ্য করেছিলাম আমার সাথে রিলেশনে যেতে, তাই যা বলার দরকার আমাকেই বলো। প্রাপ্যর কথা শুনে অর্ণি তার দিকে কাতর দৃষ্টিতে তাকায়। প্রাপ্য তাকে সান্ত্বনা দেয়, কিছু হবে না, কিন্তু অর্ণি তাও কান্না করতে লাগলো। অন্তু অর্ণিকে কান্না করতে দেখে বিরক্ত হয়ে বলল, ওরু তো ফ্যাচ করে কান্না, ওরু তোর ফ্যাচ করে কান্না থামা। আর এত কান্না কেন করছিস? ভালোই তো বেশিস, কোনো ভুল কিছু তো করিসনি, তাহলে কান্না করছিস কেন? দিদিয়া, আমি প্রাপ্যকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না দাদা ভাই, প্লিজ। আর বলতে পারলো না, সে কান্না করতে লাগলো। তার কান্না করতে দেখে আনভির ঠোঁট উল্টে বলল, চাচিমণি কান্না করো না, আমি চাচুকে বলবো তোমার চকলেট এনে দিতে। আনভির কথা শুনে উপস্থিত সবাই তাদের হাসি চাপিয়ে রাখতে পারল না, তাই সবাই ফিক করে হেসে ফেলল। তাদের হাসি দেখে অর্ণি প্রাপ্য তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তারা বুঝতে পারছে না, যেখানে সবাই তাদের ব্যাপারে জেনে রেগেছিল, সেখানে আনভির কথা শুনে হাসছে কেন। আদি হাসতে হাসতে বলল, আনভি মামুনি, তোমার চাচিমণি চকলেটের জন্য কান্না করছে না, তোমার চাচিমণি তোমার চাচুর সাথে কথা বলবে বলে কান্না করছে। আদির কথায় আনভি খিলখিল করে হেসে ফেলল। অন্তু অর্ণিকে বলল, ওরু কান্না করিস না, আমার কেউ তোর প্রাপ্যকে ছাড়াতে বলবো না, বুঝলি? আরো বলি, আমার শুধু মজা করছিলাম। আমাকে রোজ সব বলেছে তোমাদের রিলেশনে আমাদের অমত নেই। আমি চাচুর সাথে কথা বলে নিব, দেখিস চাচু আমার কথা রাখবে। অর্ণি একটু হেসে বলল, সত্যি দাদা ভাই? আদি মাথা নাড়িয়ে হেসে হ্যাঁ বলল। তা দেখে অর্ণি স্বস্তি পায়। অন্তু প্রাপ্যকে উদ্দেশ্য করে বলল, প্রাপ্য ভাইয়া, আপনাকে কিন্তু ওরুকে খুশি রাখতে হবে, বুঝলেন? ওকে কষ্ট দিলে আপনাকে অনেক কষ্ট পেতে হবে। অন্তু আপু, আপনি চিন্তা করবেন না, ওরুকে কখনো কষ্ট পেতে দেব না। আমি সারা জীবন তাকে মাথায় তুলে রাখবো। তাই যেন হয় না, না হলে আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না। জি ভাইয়া। পাপা, আমার ক্ষুধা পেয়েছে। হ্যাঁ আম্মু, এখনই খাবার চলে আসবে। অর্ণি কান্না বন্ধ করে প্রাপ্য তার হাতে হাত রেখে মুঠো বন্দি করে রাখে। অন্তু আনভির কোলে তার বাঁ পাশে আদি বসে আছে, আর ডান পাশে অর্ণব। আদির পাশে আদিবা বসে আছে। আদি নিচু কণ্ঠে আদিবাকে বলল, আদমনি দেখো, আরো বুড়ির ও বিয়ে হয়ে যাচ্ছে, আর আমাদের দেখো বউ থাকতেও আইবুড়ো হয়ে রয়ে গেলাম, না পেলাম বউ, না পেলাম সংসার। আদি আফসোস সুরে বলল। আদির কথা শুনে আদিবা ফিক করে হেসে ফেলে। তা দেখে আদি তার হাত নিজের হাতে নিয়ে নেয়। আদিবা একবার আদির দিকে একবার তার হাত দেখে চুপ করে থাকলো। আদিবার চুপ দেখে আদি মুচকি হাসে। অর্ণব অন্তুকে আর চোখে দেখছে। অন্তু তা বুঝতে পেরে অর্ণবের দিকে না তাকিয়ে বলল, আর চোখে তাকিয়ে থাকতে হবে না, না হলে চোখে সমস্যা হতে পারে, আর আমার মধ্যে কিছু নেই যে আপনাকে আর চোখে দেখতে হবে। অন্তুর কথা শুনে অর্ণব বিষম খেল। অর্ণব ভাবছে, কি দর্শী মেয়ে রে বাবা, কেমন করে তাকে ধরে ফেললো, ভাবা যায়? অর্ণব মৃদু হেসে মনে মনে বলল, তোমার মধ্যে কি আছে তা আমার চেয়ে বেশি কেউ জানে না জান। তোমাকে দেখলেই বারবার তোমাকে আপন করতে ইচ্ছে করে। কবে তোমায় সব বলবো, কবে তোমায় দ্বিতীয়বার আপন করে নেব। ওয়েটার খাবার দিয়ে গেলে সবাই খেতে ব্যস্ত হলো। অন্তু আনভিকে খাইয়ে দিচ্ছে, নিজেও খাচ্ছে। অর্ণব সব দেখে দীর্ঘ শ্বাস ফেলে অন্তু আনভিকে কিভাবে মেনে নেবে চিন্তা হচ্ছে তার। সবাই খেয়ে বিল মিটিয়ে বাইরে আসে। অর্ণি প্রাপ্য বেরিয়ে যায় অর্ণির বার্থডে দুজন একসাথে সেলিব্রেট করতে। আদি আদিবাকে নিয়ে চলে যায়। বাকি অন্তু না চাওয়া সত্ত্বেও অর্ণবের সাথে যেতে হয়। অর্ণব মুচকি হেসে তাকে নিয়ে গাড়িতে ওঠে। অর্ণব গাড়ি চালাচ্ছে আর অন্তু আর আনভিকে দেখছে। অন্তু সব বুঝতে পেরেও চুপ করে আছে। তার অর্ণবের সাথে কথা বলতে ভালো লাগছে না, তাই চুপ করে আছে। অর্ণব বলল, আম্মু আইসক্রিম খাবে? আইসক্রিমের কথা শুনে আনভি খুশি হয়ে মাথা নাড়ায়, মানে সে খাবে আইসক্রিম। অর্ণব হাসে আনভিকে দেখে। অর্ণব একবার অন্তুর দিকে তাকিয়ে সে গাড়ি থামিয়ে সামনের আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম নিয়ে এসে আনভিকে একটা দিয়ে অন্তুর দিকে আরেকটা বাড়িয়ে দেয়। অন্তু অর্ণবের হাত থেকে আইসক্রিম নিয়ে খেতে লাগলো। তার সবার উপর রাগ থাকলেও আইসক্রিমের উপর সেই রাগ দেখায় না। অন্তুকে আইসক্রিম খেতে দেখে অর্ণব হাসলো। সে জানে অন্তুর রাগ কিভাবে ভাঙাতে হয়।
অর্ণব আনভির দিকে তাকিয়ে দেখে তার সারা মুখে আইসক্রিম লেগে আছে। অর্ণব টিস্যু নিয়ে আনভির মুখ মুছিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দিল। কিছু সময় পর অর্ণব অন্তুকে বলে, অন্তু, আপনি সেই ঘটনার জন্য আমাকে মাফ করতে পারেননি, তাই না? কিন্তু সত্যি ওটা আমি করতে চাইনি। হঠাৎ একটা ঘোরের মধ্যে চলে যাই, তখন তাই এই ভুলটা হয়েছে। তার জন্য আমি এক্সট্রিমলি সরি।